স্টাফ রুমের বাইরে কেউ একজন এসে কাঁদছিল। অস্পষ্ট স্বরে কিছু বলার চেষ্টা করছিল বোধহয়। গলাটা শুনে কোনো প্রৌঢ় মহিলার বলেই মনে হয়েছিল অবিনাশের। বেশ বড় একটা জটলা বেঁধেছিল স্টাফ রুমের সামনে। তখন অবিনাশ অতটা পাত্তা না দিয়ে বেরিয়ে পড়েছিল। ক্লাস শেষে শনিবার দিনও যদি এইসব উটকো ঝঞ্ঝাট এসে উপস্থিত হয় তাহলে কার ভালো লাগে। তার উপর কলেজ থেকে অবিনাশের বাড়ি 150 কিলোমিটার দূরে। এই অল্প মাইনের জন্য এত দূর ছুটে আসতে হয় ওর, আর ভালো লাগে না। কিন্তু কিছু উপায় আর ওর হাতে অবশিষ্ট নেই। এমএড করার পর অবিনাশ সেনগুপ্ত ভেবেছিল একটা বড় কলেজে চাকরি জোটাবে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাও শেষ পর্যন্ত পাড়ার এক দাদার রেফারেন্সে এই গন্ড গ্রামে চাকরিটা জোগাড় করতে পেরেছে সে। এমন গ্রামে এই এডুকেশন কলেজ যেখানে খাওয়ার জন্য একটা হোটেল অবধি নেই। হাজার বিরক্তির মধ্যেও অবিনাশকে যে এই চাকরি করেই যেতে হবে সেটাও জানে। এই 35 বছর বয়সে আর নতুন চাকরি খুঁজতে বের হলে লোকে যে ঝাঁটা পেটা করবে সেটা ওর বুঝতে বাকি নেই। তাই এখন আর এসব পরোয়া করে না ও। কলেজের ক্যান্টিনের অখাদ্য ডাল ভাত খেয়েই ওর দিন চলে যায় এখন। প্রত্যেক 2 বছর অন্তর নতুন ছেলে মেয়েদের ব্যাচ, কিন্তু সিলেবাস সেই একই। পড়াতে পড়াতে অবিনাশের যে একঘেয়েমি আসে না সেটা নিজেই ও অস্বীকার করতে পারে না। তাও প্রত্যেক বছর ওকে ধম্মের ঢাক পিটিয়ে যেতেই হয়। তবে গতবারের ব্যাচটা একটু আলাদা ছিল। মেয়েটাকে প্রথমবার দেখেই অন্যরকম মনে হয়েছিল অবিনাশের। জিওগ্রাফিতে এমএসসি করে নেট পাস করেছে যে মেয়ে, সে আবার কোন দুঃখে এডুকেশনে ব্যাচেলার্স করতে এসেছে মাথায় ঢোকেনি অবিনাশে। তবে বুদ্ধিমত্তা আর সৌন্দর্যে যে মেয়েটার জুড়ি মেলা ভার সেটা অবিনাশের বুঝতে অসুবিধা হয়নি। সায়নী চৌধুরীকে তাই প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। কিন্তু কলেজের কেউ জানতে পারলে যে অবিনাশকে এই চাকরিটা খোয়াতে হবে সেটাও জানত, তাই মুখে আর প্রকাশ করা হয়নি কোনোদিন। মেয়েটার বয়স বড়জোর 25 হবে। গায়ের রং ধপধপে সাদা, হাসলেই গালে টোল পড়ে। ক্লাসে পড়ানোর সময় অবিনাশ ওর উপর যে একটু বেশি মনোযোগ দিত সেটা অন্য ছেলে মেয়েদের নজর এড়াতো না। সায়নীও বোধহয় বিষয়টা এক নজর করত। এমনিতে অবিনাশকে দেখতে খুব একটা খারাপ না। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে 6 ফুটের হাইটটাই তো সে পেয়েছে। চাকরির চিন্তায় সামনের চুলের পরিমাণ একটু কম হয়ে এলেও নারী সমাজে যে এখন ওর ক্রেজ আছে সেটাও বোঝে। এমনকি ওর স্টুডেন্টদের মধ্যেও কেউ কেউ যে ওর উপর আকর্ষিত সেটাও তাদের হাবে ভাবে টের পায়। কিন্তু ওই চাকরি খোয়ানোর ভয় কাল হলো অবিনাশে। না হলে এতদিনে ওর জীবনে একটা মেয়ে জুটবে না সেটা হয় না। যাই হোক, সায়নীদের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর এই কলেজে একেবারেই মন বসছে না অবিনাশের। গত সোমবার ওদের রেজাল্ট বের হয়েছে। সেই শেষ দিন দেখেছিল ওকে অবিনাশ। মেয়েটা এসেছিল প্রণাম করার জন্য লাজুক মুখে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সায়নী, হওয়ারই কথা। অবিনাশ নিজেও যতটা করা সম্ভব করেছে ওর জন্য, কিন্তু সেটা কখনো মুখে উচ্চারণ করেনি সে। হয়তো উচ্চারণ করলেই ভালো করত। মনে মনে আফসোস হয় অবিনাশে। রেজাল্ট বের হওয়ার পর আর সায়নীকে দেখতে পায়নি সে। সায়নীকে ক্লাসে দেখতে পেলে তা ওর ভালো লাগতো। তার উপরে এবারে নতুন ব্যাচটা হয়েছে একেবারেই জঘন্য। সব কটা ছেলে মেয়ে হয়েছে অবাধ্য। অবিনাশ এখন ওর ভোকাল টনিকটা এদের উপর প্রয়োগ করেনি। অবাধ্য ছেলে মেয়েগুলোকে আর কটা রেপুটেড টিচারকে কিভাবে বশ মানাতে হয় সেটাও জানে।
ক্লাসে ওর ভয়টা যে বজায় রাখা জরুরি, কলেজের হাতে যে পাশ ফেলের 50% রয়েছে সেটা এই নতুন ব্যাচকে বোঝানো বাকি। অবিনাশ মনে মনে হেসে ফেলে, নিজেকে ওর অসীম শক্তিধর মনে হয়। পর মুহূর্তেই নিজের মাইনের কথা মনে পড়তেই আবার মন খারাপ হয়ে যায় ওর। ব্যাগ নিয়ে গুটি গুটি পায় ও রওনা দেয় বাস স্ট্যান্ডের দিকে। অবিনাশের সবকিছুর ওপর যে একটা বিতৃষ্ণা এসেছে সেটাও ভালোই বুঝতে পারে। না হলে অন্য সময় হলেও একবার হলেও স্টাফ রুমের সামনে গিয়ে দেখতো কি হয়েছে, কেন এত জটলা। কিন্তু এখন ওর মনে হয় যত সব এক্সট্রা ঝামেলা, তার ওপর ছোটখাটো ঝামেলা হলেই ওর ভালোই লাগে। এখন টিআইসি লোকটা বাকি সব টিচারদের খুব দাবিয়ে রাখে, তাই সেই লোকটা ঝামেলায় পড়লে ও মনে মনে খুশিই হয়। অবিনাশ ভাবে, দেখ কেমন লাগে, অন্য কেউ ওপর ছড়ি ঘোরাবে সেটা ওর একদম পছন্দ না। হাজার রকমের ছাইপাশ ভাবতে ভাবতে অবিনাশ বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। কলেজ থেকে বাড়ি ফিরতে ওকে বাস ট্রেন দুটোরই ঝক্কি সামলাতে হয়। এমনিতেই নীলকান্তপুরের বাস স্ট্যান্ডটা ফাঁকাই থাকে, আজকে যেন আরো বেশি নিস্তব্ধ মনে হয় অবিনাশের। ও অপেক্ষা করতে থাকে বাসের জন্য। কিছুক্ষণ পরেই খালি বাসটা অবিনাশের সামনে আওয়াজ করে এসে দাঁড়িয়ে পড়ে। অবিনাশ আর বেশি দেরি না করে বাসে উঠে পড়ে। ফাঁকা বাসে জানালার ধারের সিটটা পেয়ে খুব একটা অসুবিধা হয় না ওর। ভাগ্যদেবী হয়তো এই অভাগার প্রতি দৃষ্টি দিয়েছেন শেষ অবধি, না হলে সিট, তাও আবার জানলার ধারে, অন্য সময় হলে কল্পনার বাইরে থাকে অবিনাশে। কদিন আগে কিছু উপরি পাওনা হয়েছে ওর। ফাইনাল এক্সামে প্রত্যেক খাতার জন্য 10 টাকা করে পায় পরীক্ষকরা। যে যতগুলো খাতা দেখতে পেল তার তত টাকা। এবার অবিনাশ অসাধ্য সাধন করে ফেলেছে, সে 1000টা খাতা দেখেছে এই বছর। খাতা দেখেছে বললে ভুল হবে, খাতার ওপর নম্বর বসিয়ে গেছে গড়ে। কে কি লিখেছে অত পড়ার সময় কোথায়। ওর নিজের কলেজের খাতাও বোধহয় এবার ওর হাতে পড়েছিল। হাতের লেখাগুলো দেখেই ওর কেমন সন্দেহ হয়েছিল। ভালো করে খুঁটিয়ে দেখতেই সব পরিষ্কার হয়ে গিয়েছিল। যাই হোক, সেসব ভেবে আর লাভ নেই। অবিনাশ ঠিক করে বাসে একটা ঘুম দিয়ে নেবে। এদিককার বাসগুলো ভর্তি না হলে খুব ধিমে তালে চলে। অন্যদিন বাস এমনিতেই ভর্তি হয়েই আসে, আজ এত ফাঁকা সিট কেন ও বুঝতে পারে না। হয়তো আজ ওর কপালে শনি নাচছে। 5:20 ট্রেনটা মিস করলে আবার 2 ঘন্টা পরে ট্রেন। এতক্ষণ ও স্টেশনে কি করবে সেটা অবিনাশ ভেবে পায় না। অবিনাশের দুশ্চিন্তাই সত্যি প্রমাণিত হয়। বাসটা চলতে চলতে দাঁড়িয়ে পড়ে। বাসে থাকা অন্যান্য প্যাসেঞ্জাররা হল্লা করতে কন্ডাক্টর জানিয়ে দেয় বাস ফুল না হলে ছাড়বে না। অবিনাশ বুঝতে পারে আজ ওর বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা বেজে যাবে। ও চিন্তায় একটা সিগারেট ধরায়। সিগারেটের গন্ধে ওর পাশে বসা যাত্রী বিরক্তি প্রকাশ করলেও সেদিকে কেয়ার করে না অবিনাশ। অবিনাশের বাস যখন কৃষ্ণনগর স্টেশনের কাছে এসে পৌঁছয় ততক্ষণে ট্রেনের সাইরেন বেজে গেছে। ও পড়িমড়ি করে ছুট লাগায় স্টেশনের দিকে, কিন্তু শেষ রক্ষা হয় না। ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে যায় অবিনাশে। হতাশায় নিজের চুল ছেঁড়ার উপক্রম হয় অবিনাশে। ও ভেবে পায় না এতক্ষণ সময় স্টেশনে বসে কি করবে। কিছু সময় বাদে নিজেকে শান্ত করে অবিনাশ। স্টেশনের এক দোকান থেকে পুরি তরকারি কিনে খেয়ে নেয় ওয়েটিং রুমে গিয়ে বসে। অবিনাশের ট্রেন যখন আসে ঘড়ির কাঁটায় তখন 7:40। ঠান্ডাটা জাঁকিয়ে না পড়লেও একটা শীত শীত ভাব বিদ্যমান। ট্রেনে উঠতেই
অবিনাশ গলায় মাফলারটা জড়িয়ে নেয়। এই ট্রেনে ও আগে কোনোদিন বাড়ি ফেরেনি। ও দেখে ট্রেনের বেশিরভাগ সিটই ফাঁকা। ট্রেনের মধ্যে কাউকেই ও পরিচিত দেখতে পায় না। জানলার ধারের একটা সিট দেখে অবিনাশ গিয়ে বসে। ট্রেন চলতে শুরু করলেই বাইরের ঠান্ডা হাওয়াটা ওর গায়ে এসে লাগে। অবিনাশ ট্রেনের জানলা বন্ধ করতে গেলে ওর সহযাত্রী রেগে যায়। এই নিয়ে এক প্রস্থ বাকবিতণ্ডা হয়ে যায় অবিনাশের সঙ্গে। অবিনাশ বোঝে এই ধরনের লোকের মুখ লাগা ফালতু। ও তাই ওর জায়গা ছেড়ে দিয়ে গেটের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে সিগারেটের কেসটা বার করে অবিনাশ। এই বদ অভ্যাস আর গেল না। সেই ক্লাস 11-এ লুকিয়ে প্রথম সিগারেট খেয়েছিল। তারপর মাথার ওপর চাপ পড়লেই একটা সিগারেট ওর লাগেই। ট্রেনের অশান্তির থেকে মন ঘোরাতে অবিনাশ সায়নীর মুখটা মনে করার চেষ্টা করে। মেয়েটা সত্যি সুন্দরী মনে মনে ভাবেও, কিন্তু ওর যা বয়স, মেয়েটা হয়তো কিছুই ভাবে না ওকে। আর ওদের ক্লাসের ওই সুন্দর দেখতে ছোকরাটা যেটা সায়নীর পেছন পেছন ঘুরত, ওকেই বোধহয়। তবে শিক্ষা একটা দেওয়া গেছে। নিজের ওলট পালট চিন্তার মাঝেই ক্রূর হাসিটা একবার ফুটে উঠে মিলিয়ে যায় অবিনাশের মুখে। ও কি সত্যি এরকম ছিল আগে? অবিনাশ ভাবে, না, হয়তো ছিল না। একটা সময় ও মানুষের বিপদে ছুটে যেত। এখন মানুষকে বিপদে পড়তে দেখে ওর আনন্দ লাগে। হয়তো এই চাকরিটাই এই সবের জন্য দায়ী। কলেজ কর্তৃপক্ষ আবার সামনের সপ্তাহে মিটিং ডেকেছে। গতবারের তুলনায় এবার কম স্টুডেন্ট ভর্তি হয়েছে ওদের কলেজে। তার মানে ওদের মাইনেতেই যে কোপ পড়তে চলেছে সেটা অবিনাশ বুঝতে পারে। বড্ড অসহায় লাগে ওর নিজেকে। একটা ভালো চাকরি কি ও পেতে পারতো না? ওর সমস্ত বন্ধুরা বেশ বড় বড় জায়গায় রয়েছে, কেউ ওকে দেখলো না। আবার সুযোগ পেলে ওরাই ওকে জাজ করবে। এলোমেলো চিন্তাগুলো অবিনাশের মাথা চিবোতে থাকে। হিমেল ঠান্ডা বাতাস অবিনাশের শরীরকে আলতো স্পর্শ করে যাচ্ছিল। ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছিল অবিনাশ। মাঝের দুটি স্টেশন যেতেই ট্রেনের কামরাটা পুরো ফাঁকা হয়ে গেল। তখন ওই কামরায় অবিনাশ ছাড়া আর কেউ নেই বললেই চলে। পুরো ফাঁকা কামরা দেখে মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হয় অবিনাশে। অস্বস্তি কাটাতে অবিনাশ ট্রেনের গেট দিয়ে মুখ বের করে দেয়। ঠান্ডা হাওয়ায় ওর চোখ মুখ অবশ হয়ে আসে। তাও কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা ভর করে ওর উপর। দূরে অন্ধকারে একটা আলোর চিহ্ন দেখতে পায় সে। আলোর উৎসগুলো পিছিয়ে যাচ্ছে ট্রেনের গতির সাথে না পেরে। অবিনাশের চোখ সেই দিকে তাকিয়ে স্থির হয়। স্যার, ভালো আছেন তো? হঠাৎ পেছন থেকে খুব পরিচিত একটা গলার আওয়াজ পেয়ে থতমত খেয়ে যায় অবিনাশ। ও ঘুরে দাঁড়িয়ে দেখে প্রীতম দাঁড়িয়ে। কেমন একটা বিষণ্ণ মুখ প্রীতমে। এই প্রীতমই সায়নীর পিছন পিছন ঘুরতো কলেজে। বেশ কয়েকবার দেখেছে অবিনাশ ওদের দুজনকে গল্প করতে। খুব খারাপ লাগতো ওর, কিন্তু গিয়ে যে শাসন করবে সেই ক্ষমতা হয়নি। ও অপেক্ষা করেছিল সুযোগের। সেই সুযোগ অবশ্য পেয়েছিল অবিনাশ, এবং মোক্ষমভাবে তা কাজেও লাগিয়েছে সে। কিন্তু হঠাৎ প্রীতম এই ট্রেনে কোথা থেকে এলো অবিনাশ বুঝে পায় না। ও কি তাহলে পাশের কামরায় ছিল? নিশ্চয়ই অবিনাশকে দেখতে পেয়ে কথা বলতে এসেছে। অবিনাশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। আরে, কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? তোমার নাম্বারটা শুনলাম। ঠিক আছে, যাক, আর এক বছর হয়ে যাবে। প্রীতম একবার অদ্ভুতভাবে হাসি ওর তুলেছে। অবিনাশের মুখটা কেঁপে ওঠে প্রীতমের মুখটা দেখে। স্যার, আমি ফিরছি স্যার।
তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। আপনাকেও পেয়ে গেলাম সাথে। আসলে গত কয়েকদিন মনটা খুব খারাপ ছিল জানেন। আমি কিন্তু সবকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম স্যার। বাবা বাড়ির জমি বন্ধক রেখে কলেজে ভর্তি করালো, ভেবেছিল ছেলে মাস্টার হবে। কিন্তু কি খারাপ ভাগ্য দেখুন, যে পেপারে সব থেকে ভালো পরীক্ষা দিলাম তাতেই কিনা রেজাল্ট বার হওয়ার পর তো বিশ্বাসই হচ্ছিল না আমি ফেল করতে পারি। সায়নীকে ফোন করেছিলাম জানেন, ও ফোনই ধরলো না। ও নাকি শুনলাম হাইয়েস্ট পেয়েছে। বাড়িতে খুব খারাপ অবস্থা স্যার। মা সারা দিন কাঁদছিল কাল। আমি আর পারছিলাম না নিতে। তাই তো গতকাল রাতে আমার অভাগী মা আজ বিচার চাইতে গেছিল কলেজে। তাকেও আপনারা মেরে তাড়িয়ে দিলেন। এটা কি ঠিক হলো স্যার? অবিনাশের গলাটা শুকিয়ে আসছিল। ওর মনে পড়ে গেল ক্লাস শেষে স্টাফ রুমের সামনে জটলার কথা। তাহলে যে বয়স্ক মহিলার গলা শুনেছিল ও সেই কি প্রীতমের মা? অবিনাশের সবকিছু গুলিয়ে আসে। বরাবর 1 থেকে 10-এর মধ্যে থাকতাম স্কুলে, কিন্তু আপনি বুঝলেন না। এত বড় শাস্তিটা দিলেন কেন স্যার? অনেকগুলো টাকা দিয়ে বাবা ভর্তি করেছিল। আপনার সাবজেক্টে আমি ফেল করতাম না স্যার, আপনিও জানেন সেটা। অবিনাশের মাথা ঘুরতে থাকে। স্যার, আজ ভীষণ হালকা লাগছে জানেন। শরীরে আমার কোনো ভার নেই আর, শুধু গলার হাড়টা একটু ভেঙে গেছে। জিভটা বের হয়ে এসেছিল জানেন। যাকে চলুন স্যার, এবার আপনিও আমার সাথে চলুন। কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, প্রীতমের হিমশীতল হাতের স্পর্শ পেয়ে অবিনাশের শরীর নিস্তেজ হয়ে যায়। ও দেখে প্রীতমের চোখের মণি দুটো ঠিকরে বের হয়ে এসেছে বাইরে। রক্ত ঝরছে ওর চোখের কোণ দিয়ে। প্রীতমের গলার স্বর বড্ড কঠিন লাগে অবিনাশের। ওর ওর শরীরে কোনো মাংস নেই, শুধু কয়েকটি হাড়ের সমষ্টি। অবিনাশ আর তাকাতে পারে না। ও মুখ ফেরানোর আগেই একজোড়া আঙুল অবিনাশের চোখ ভেদ করে চলে যায়। ভিঙ্কি দিয়ে রক্ত বের হতে থাকে ওর দু চোখ দিয়ে। পর মুহূর্তেই অবিনাশের বুকের মাঝে একটা বড় গর্ত হয়ে যায়। বুকের গর্ত থেকে অবিরাম রক্তপাত হতে থাকে। রক্তের বন্যা বয়ে যায় সারা ট্রেন জুড়ে। অসহ্য যন্ত্রণায় ট্রেনের হাতল থেকে অবিনাশের হাত আলগা হয়ে আসে। ট্রেনের আলো হঠাৎ নিভে গিয়ে পর মুহূর্তেই জ্বলে ওঠে। ট্রেনের কামরায় এক হিমশীতল শূন্যতা বিরাজ করে। ট্রেনের গেটের কাছে তখনও উঠছে কিছু রক্তমাখা কাগজ, আর অবিনাশের ক্ষত বিক্ষত শরীরটা পড়ে থাকে ট্রেন লাইনের এক পাশে।